আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহীতে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা আজকের পর্বে সমাধান করব। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। সবার প্রথমে বলা হলো এ ইকুয়াল টু 8.9478 এবং 478 এর উপরে পৌনঃপুনিকের চিহ্ন দেখা যাচ্ছে। বি ইকুয়াল টু 2.346, সি ইকুয়াল টু 4.7171 উপরে পৌনঃপুনিক এবং ডি ইকুয়াল টু √7। অর্থাৎ এখানে এ বি সি ডি চারটা অক্ষর দেওয়া আছে, হ্যাঁ, ইংরেজি অ্যালফাবেট, এবং প্রত্যেকটার এখানে মান বলা আছে। এর এ বলতে আমরা এটাকে বুঝবো, বি বলতে এটাকে বুঝবো, সি বলতে এটাকে, ডি বলতে। তো এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। সবার প্রথমে আমাদেরকে বলা হলো ক নাম্বার যে প্রশ্নটা, সেখানে বলল এ কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এ কোনটা? এই যে 8.9478 এবং 478 উপরে পৌনঃপুনিক। তো এই যে সংখ্যাটা, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এখানে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা বলতে সাধারণ ভগ্নাংশকে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করার জন্য। এটা হচ্ছে এই যে 8.9478, এই সংখ্যাটি হচ্ছে একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটি হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটিকে আমরা এখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ লব বাই হর। লব থাকবে, ভাগ চিহ্ন, হর থাকবে। এই সংখ্যাটাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করব, সাধারণ ভগ্নাংশ, এটাই বলা হয়েছে। তো চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি। খুবই সহজ একটা অঙ্ক, যে যখন আমাদেরকে এরকম অসীম আবৃত্ত দশমিক সংখ্যা দেওয়া থাকে, তখন আমরা তাকে কিভাবে করে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সেটার জন্য যেই কাজটা করতে হয়, আমি একটু পাশে, যদি এখানে লাইনটা লেখা আছে তবু আমি একটু আবার একটু লিখি, হ্যাঁ, একটু বোঝানোর সুবিধার্থে। আমরা যেই কাজটা করব, এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যাটিকে লিখব সমান চিহ্ন দিয়ে, একটা ভাগ চিহ্ন দিয়ে ফেলবো, সরাসরি একটা ভাগ চিহ্ন দিয়ে ফেলবো। তো ভাগ চিহ্ন যেহেতু দিছি, তাহলে অবশ্যই উপরে বসবে লব, নিচে বসবে হর। উপরে বসবে লব, নিচে বসবে হর। আমরা প্রথমে হরের কাজ করার জন্য এখন চেষ্টা করব। প্রথমেই হরের কাজ করার জন্য আমরা এখন চেষ্টা করব। তাহলে হরের মধ্যে চলে যাই। কি লিখবো এখানের মধ্যে? সেটা হচ্ছে এই সংখ্যাটাতে দশমিকের পরে পৌনঃপুনিক দেওয়া সংখ্যা কয়টা? পৌনঃপুনিক আছে এমন অঙ্ক কয়টা? কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে? কয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে? মনে রাখতে হবে 4 এর উপরে পৌনঃপুনিক, 8 এর উপরে পৌনঃপুনিক, তাহলে এদের মাঝখানে যে 7 লেখা, এই 7 এর উপরে তাহলে পৌনঃপুনিক অবশ্যই আছে। কারণ বাম এবং ডান উভয়টার উপর যদি পৌনঃপুনিক থাকে, তাদের মাঝের সংখ্যাগুলোর উপরেও পৌনঃপুনিক রয়েছে, তাহলে এই 7 এর উপরে পৌনঃপুনিক। তাহলে আমরা এখন কিন্তু হরের জন্য কাজ করতেছি। হরের জন্য আমি হরে কত লিখবো এটার জন্য কাজ করব। দশমিকের পরে পৌনঃপুনিক দেওয়া আছে কয়টা অঙ্কের উপর? আমরা ওই কয়টা 9 লিখবো। ওই কয়টা 9 লিখবো। আচ্ছা, যেহেতু এটা পুরোটা আমরা ইংরেজিতে লিখতেছি, তাহলে আমরা নিচে 3টা 9 লিখবো, 9। যেহেতু এখানের মধ্যে পৌনঃপুনিক আছে 3টা অঙ্কের উপরে, যেন 3টা 9। এবার আমরা দেখব দশমিকের পরে পৌনঃপুনিক নাই কয়টা অঙ্কের উপরে। দশমিকের পরে পৌনঃপুনিক নাই কয়টা অঙ্কের উপরে? একটা অঙ্কের উপরে। কেউ আবার ভাববেন না যে 7 এর উপরে নাই। না, 7 এর উপরে আছে, কিন্তু 9, এই একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক নাই। তাহলে আমরা একটা শূন্য দিব। তাহলে নিয়ম কি? নিয়ম হলো হরের মধ্যে গিয়ে আমরা কি লিখব? এই সংখ্যাটিতে দশমিকের পরে পৌনঃপুনিক আছে যে কয়টা অঙ্কের উপরে, ওই কয়টা 9 দিব। এই সংখ্যাটাতে দশমিকের পরে পৌনঃপুনিক নাই যে কয়টা অঙ্কের উপরে, ওই কয়টা শূন্য দিব। ও হরের কাজ হয়ে গেল। এখন আমরা চলে যাব লবের মধ্যে। এখন আমরা লবের কাজ করব। লবের কাজ করতে গিয়ে প্রথমে যে কাজটা করব, দশমিকটাকে বাদ দিয়ে চিন্তা করব। দশমিকটাকে বাদ দিয়ে চিন্তা করব। তাহলে দশমিকটা বাদ দিলে পুরাটা কত হয়? পুরাটা দশমিক বাদ দিলে পুরাটা হয় 89,478। 89,478 লিখে ফেলবো, একটা মাইনাস চিহ্ন দিব। এইবার কি করব? এবার যেই কাজটা করব, পৌনঃপুনিক আছে যাদের উপরে তারা বাদ। পৌনঃপুনিক আছে যাদের উপরে তারা বাদ। এদেরকে বাদ দিলে যারা অবশিষ্ট থাকে, তাদেরকে আমরা লিখব। দশমিক কিন্তু আগেই বাদ দিয়ে দিছি। দশমিক কিন্তু আগেই বাদ দিয়ে দিছি। তাহলে আবার একবার বলি, আমাদের অঙ্ক তো একদম শেষ। এই লাইনটা সঠিকভাবে লিখতে পারলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমরা কি করব? একটা ভাগ চিহ্ন দিব, হরের মধ্যে চলে যাব। দশমিকের পরে পৌনঃপুনিক আছে যে কয়টা অঙ্কের উপরে, ওই কয়টা 9 দিব। দশমিকের পরে পৌনঃপুনিক নাই যে কয়টা অঙ্কের উপরে, ওই কয়টা শূন্য দিব। চলে যাব আমরা এবার লবে। লবে গিয়ে সবার প্রথমে এই সংখ্যাটার দশমিকটাকে বাদ দিয়ে ফেলবো। এইভাবে করে চিন্তা করব। আপনারা আবার পরীক্ষার খাতার মধ্যে কিন্তু এরকম ক্রস চিহ্ন দিয়ে দিয়েন না।
আমি এখন বোঝানোর জন্য বলতেছি। দশমিকটা বাদ দিয়ে চিন্তা করব, পুরা সংখ্যাটা যত হয় দশমিক বাদে পুরা সংখ্যাটা যা হয় আমরা তা লিখে ফেলবো। 89478, এরপর একটা মাইনাস চিহ্ন দিব। এবার কি করব, পৌনঃপুনিক আছে যেই অঙ্কগুলোর উপরে তারা বাদ, পৌনঃপুনিক আছে যেই অঙ্কগুলোর উপরে তারা বাদ। এবার থাকে কত, 89। আমরা এই 89 এখানে লিখে ফেলবো, ব্যাস। এবার আপনি এই 89,478 থেকে 89 বিয়োগ করেন, 89,389 হবে। 89,478 থেকে 89 বিয়োগ করলে কত হয়, 89,389 ভাগ 9,990। আমরা যদি এই মুহূর্তে 89,389-কে 9,990 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ফলাফল এটা পাবো। অর্থাৎ এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। কিভাবে করে এই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করছে সেটা একটু বলি। সেটা হলো, যেই কাজটা করব আমরা যখন 89,389-কে 9,990 দিয়ে ভাগ করছি, তখন ভাগফল হয় 8। ভাগফল কত হয়, এটার পাশে একটা ভাগ চিহ্ন। এবার হরের মধ্যে এই হরটাই লিখব, 9,900। এখন দেখেন, 9,990-কে 8 দিয়ে গুণ দিলে যত হয়, 9,990-কে 8 দিয়ে গুণ দিলে যত হয়, 89,389 থেকে তত বিয়োগ দিব। কথাটা একটু খেয়াল করি। 8 দিয়ে 9,990-কে গুণ দিলে যত হয়, 89,389 থেকে তত বিয়োগ দিব। যা থাকবে সেটা ভাগশেষ, তাকে আমরা এই লবের মধ্যে লিখব। এই লবের মধ্যে আমরা যদি একটু দেখাই ক্যালকুলেটরের মাধ্যমে, সেটা হচ্ছে, আমরা যখন 89,389 তাকে যখন আমরা ভাগ করব 9,990 দ্বারা, তখন ভাগফল 8 আসে। এই যে দশমিকের পরে অনেক সংখ্যা, তো আমরা লিখব 8 আসে। এই পূর্ণ সংখ্যাটা লিখলাম। এবার আমরা ওই হর 9,990 তাকে লিখলাম। এখন দেখেন, 8 দিয়ে গুণ করব 9,990-কে, তাহলে 79,920। আমরা এখন যে কাজটা করব, এই 79,920-কে আমরা এই যে দেখেন কত, এখানের মধ্যে ছিল 89,389, সেখান থেকে বিয়োগ করব 8 গুণ 9,990, তাহলে ফলাফল আসে 9,469। এই যে 9,469 আমি ক্যালকুলেটরে দেখাই দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি করব, বিষয়টা এটাকে যখন 9,990 দিয়ে ভাগ দিব, কারণ যেহেতু এখানে লব বড় হর ছোট, তেমন এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাকে মিশ্রতে প্রকাশ করা যায়। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে 8 আসবে। এই হরটাকে নিচে লিখব, 8 দিয়ে এটাকে গুণ দিলে যা হয়, এটা থেকে সেটা বিয়োগ দিলে এই লবটা পাওয়া। এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমাদেরকে যে 8.9478, এই 478 এর উপরে পৌনঃপুনিক, তো এই যে সংখ্যাটা, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এই হচ্ছে তার ফলাফল। আপনারা যদি 89,389-কে 9,990 দিয়ে ভাগ দেন, তখন এই ফলাফলটা পাবেন। কিভাবে করে এই ফলাফলটা পাবেন, আপনারা এই ফলাফলটা পাবেন হচ্ছে গিয়ে 8.947847, এইভাবে করে এটা চলতে থাকবে। আপনারা সম্ভবত ইতিমধ্যে এটার প্রমাণটা দেখছেন, আমি যখন ক্যালকুলেটরে দেখাইছি। যাদের উপরে পৌনঃপুনিক থাকে তারা পুনরাবৃত্তি ঘটে। তাহলে 478 এর পুনরাবৃত্তি ঘটেছে। এই যে দেখেন, আমি দেখাই, আপনি যখন 89,389-কে ভাগ করবেন 9,990 দ্বারা, এই দেখেন ফলাফলটা 8.9478 চলতে থাকবে। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ। এবার আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। আমাদের খ নাম্বার প্রশ্নে কি, আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে a প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো। a প্লাস বি প্লাস সি এর মান নির্ণয়। তাহলে এই যে a 8.9478, বি 2.346, সি 4.71, এই তিনটাকে যোগ করতে বলা হয়েছে। এই তিনটা সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানের মধ্যে এই তিনটা সংখ্যার কারোর উপরেই যদি পৌনঃপুনিকের চিহ্ন না থাকতো, তাহলে কিন্তু কোনো ভেজাল ছিল না। আমরা সব সময় গতানুগতিকভাবে যে যোগ অঙ্ক করি, সেভাবে যোগ অঙ্ক করে দিতাম। কিন্তু যেহেতু এখানের মধ্যে এই সংখ্যাটাতে পৌনঃপুনিক আছে, সি এই সংখ্যাটাতে পৌনঃপুনিক আছে, তাহলে এই পৌনঃপুনিক থাকলে তখন যোগের অঙ্ক হোক বিয়োগের অঙ্ক হোক, একটা নিয়ম মেনে তারপর অঙ্কটা করতে হয়। তো সেই নিয়মটা কি, যখন এরকম পৌনঃপুনিক দেওয়া থাকে, আপনারা জানেন যে পৌনঃপুনিক দেওয়া থাকে যেই সংখ্যাগুলো,
তাদেরকে বলা হয় অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। পৌনঃপুনিক দেওয়া থাকে যেই সংখ্যাগুলো, সেই ভগ্নাংশটাকে বলা হয় অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো তখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, যেই কয়টা ভগ্নাংশকে যোগ করতে বলবে তাদেরকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ জিনিস, সেটা হলো যেই কয়টা সংখ্যাকে আমাদেরকে যোগ করতে বলা হয়েছে ওই কয়টা সংখ্যার ক্ষেত্রেই যেন দশমিকের পরে, দশমিকের আগে কোনো কাজ নেই, দশমিকের পরে অনাবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক যেন সমান সমান থাকে। তার মানে এমন না যে অনাবৃত 3টা অঙ্ক, আবৃত 3টা অঙ্ক, এইটা না। আমাকে যেই কয়টা সংখ্যা যোগ করতে বলবে প্রত্যেকটার মধ্যে অনাবৃতর অংশটা যেন সমান থাকে। যদি এমন হয় যে একটার মধ্যে অনাবৃত অঙ্ক 2টা, তাহলে আরেকটার মধ্যে অনাবৃত অঙ্ক 2টা, আরেকটার মধ্যে অনাবৃত অঙ্ক 2টা, সবগুলোর মধ্যে অনাবৃত অঙ্ক 2টা। একটার মধ্যে অনাবৃত অঙ্ক 5টা, আবৃত একটার মধ্যে আবৃত অঙ্ক 5টা, তো বাকিগুলোর মধ্যে যেন 5টা হয়। অর্থাৎ যেই কয়টা সংখ্যাকে আমার যোগ করতে বলবে, যেমন এখনকার অঙ্কতে 3টা সংখ্যাকে যোগ করতে বলছে, তাহলে এইটার ক্ষেত্রে অনাবৃত অঙ্ক আমি যে কয়টা রাখবো, এইটার ক্ষেত্রে আমি অনাবৃত অঙ্ক সেই কয়টা রাখবো, এটার মধ্যে আমরা অনাবৃত অঙ্ক সেই কয়টা রাখবো। অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই অঙ্কগুলো তাদেরকে বলা হয় অনাবৃত্ত, দশমিকের পরে পৌনঃপুনিক দেওয়া যেই অঙ্কগুলো তাদেরকে বলা হয় আবৃত্ত। এই অনাবৃত্ত, আবৃত্ত এরা দশমিকের পরের জিনিস, দশমিকের আগে এদেরকে নিয়ে কোনো কথাবার্তা নাই এবং কোনো কাজকর্মও নাই। তাহলে আমাদেরকে এই 3টাকেই সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই 3টা সংখ্যার ক্ষেত্রেই দশমিকের পরে অনাবৃতর অংশটা সমান থাকতে হবে, আবৃত্তর অংশটা সমান থাকতে হবে। আচ্ছা, তো এটা কিভাবে করে এই কাজটা করে কিভাবে? তো চলেন আমরা এখন সেই কাজটা করব। আমরা একদম পুরোটা ডিটেইলসে লিখে দিলাম, একদম পুরোটা ডিটেইলসে লিখে দিলাম। আমরা এখন এটা খ নাম্বার অঙ্কটা করতেছি। এটা তো এই যে খ নাম্বার অঙ্কটা, এখানের মধ্যে আপনারা খেয়াল করে দেখেন এতে কি আছে। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক না? আপাতত বোঝানোর জন্য আমি লিখলাম আর কি। তো এই যে এ, এখানের মধ্যে দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটা, বি এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক 3টা, সি এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটাও নাই, মানে শূন্যটা, মানে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো নিয়ম হচ্ছে, যেই বিষয়টা সবাই একটু খেয়াল করি, নিয়ম হচ্ছে, আমি একটু লিখি, হ্যাঁ একটু রাফ করতে, অনাবৃত্ত এবং আবৃত্ত প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে এরকম 2টা করে অংশ। আমরা প্রথম যেই সংখ্যাটা 8.9478, এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটা, আবৃত্ত দশমিকের পরে আবৃত্ত অঙ্ক 3টে লিখলাম। এবার দ্বিতীয় যেই সংখ্যাটা, আমরা সেখানে যাই। দ্বিতীয় যেই সংখ্যাটা, এখানে দশমিকের পরে অনাবৃত্ত অর্থাৎ পৌনঃপুনিক নাই এমন অঙ্ক 3টা, অনাবৃত্তর এখানে আমরা লিখব 3। আমরা দেখতেছি দশমিকের পরে আবৃত্ত একটাও নাই, মানে পৌনঃপুনিক দেওয়া, পৌনঃপুনিক আছে এমন একটা অঙ্ক আমরা এখানে পাচ্ছি না, তাহলে শূন্যটা। কয়টা? শূন্যটা। এবার সি 4.71, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাহলে শূন্যটি। দশমিকের পরে পৌনঃপুনিক দেওয়া অঙ্ক আছে 2টা। এখন দেখেন যে কিভাবে করে কাজকর্মগুলো করতে হয়। নিয়ম হচ্ছে, অনাবৃতর বেলাতে অনাবৃতর অংশে যেই অঙ্কগুলো আপনি দেখতে পাচ্ছেন এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? অর্থাৎ অনাবৃত অঙ্ক একটা, অনাবৃত অঙ্ক 3টা, অনাবৃত অঙ্ক শূন্যটা, তাহলে একটা, 3টা, শূন্যটা, সবচেয়ে বড় কোনটা? 3। সবচেয়ে বড় কোনটা? 3। এদের মধ্যে কিন্তু না, এদের মধ্যে কিন্তু না। এই অনাবৃতর ক্ষেত্রে আপনি যে লিখছেন একটা অঙ্ক অনাবৃত, 3টা অঙ্ক অনাবৃত, শূন্যটা অঙ্ক অনাবৃত, এদের মধ্যে বেশি কোনটা? বেশি কোনটা? বড় কোনটা? 3। তাহলে নিয়ম হচ্ছে, অনাবৃতর বেলাতে প্রত্যেকটা সংখ্যার মধ্যে অনাবৃত কয়টা করে অঙ্ক আছে, এদের মধ্যে বেশি অঙ্ক যেটা বেশি, তাহলে একটা, 3টা, শূন্যটা, এই 3টা হচ্ছে বেশি। তাহলে অনাবৃতর ক্ষেত্রে আমি যখন এদেরকে, এই সংখ্যাগুলোকে যখন সদৃশ সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন অনাবৃতর অংশে 3টা অঙ্ক বসবে। কয়টা অঙ্ক বসবে? 3টা অঙ্ক বসবে। আমি যখন এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন দশমিকের পরে অনাবৃতর অংশে 3টা অঙ্ক বসবে। আচ্ছা, ঠিক আছে। এবার আবৃত্ত, আমরা দেখতেছি আবৃত্তর অংশে এখানে 3টা অঙ্ক,
এখানে 0টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক। আবৃত্তর বেলায় বড় ছোট দেখার বিষয় না, কম বেশি দেখার বিষয় না। এখানে যারা আছে তাদের লসাগু করতে হবে। অর্থাৎ প্রথম যেই সংখ্যাটা, এখানে আবৃত্ত অঙ্ক 3টা, পরেরটাতে আবৃত্ত অঙ্ক পরেরটাতে আবৃত্ত অঙ্ক 2টা। তাহলে এই 3, 0, 2 এদের লসাগু যেটা আমরা তাকে লিখব। 3, 0, 2 এদের লসাগু যেটা তাকে আমরা লিখব। ঠিক আছে? তো এই যে 3 এবং 2, 3-এর 0টা মানে তো নাই, 0টা মানে তো কোনো কিছু নাই, ফাঁকা, তাই না? তো 3 এবং 2 এর লসাগু কত? 6। 3 এবং 2 এর লসাগু কত? 6। তার মানে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে দশমিকের পরে পৌনঃপুনিক দিয়ে আমাদেরকে 6টা অঙ্ক লিখতে হবে। কয়টা অঙ্ক লিখতে হবে? 6টা অঙ্ক লিখতে হবে। তাহলে আমি আরেকবার একটু বলে ফেলি। অনাবৃত্তর বেলায় সবচেয়ে বেশি যেটা ততবার লিখতে হবে। আবৃত্তর বেলায় যেগুলো আছে তাদের লসাগু লিখতে হবে। তাহলে মোট কত হয়? 3 আর 6, মোট কত হয়? 3 আর 6 9। তার মানে আমি যখন এই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, দশমিকের পরে মোট 9টা অঙ্ক পাবো। 9টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক হবে অনাবৃত, 6টা অঙ্ক হবে আবৃত্ত। আবার বলতেছি। আমি যখন এই সংখ্যাগুলোকে, দশমিকের সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে যাব, তখন দশমিকের পরে মোট 9টা করে অঙ্ক লিখতে হবে। এইটার ক্ষেত্রেও দশমিকের পরে 9টা অঙ্ক, এইটার ক্ষেত্রেও দশমিকের পরে 9টা অঙ্ক, এটার ক্ষেত্রেও দশমিকের পরে 9টা অঙ্ক। সেই 9টা অঙ্কের মধ্যে কারা থাকবে? সেই 9টা অঙ্কের মধ্যে 3টা অঙ্ক থাকবে অনাবৃত্ত হিসেবে, 6টা অঙ্ক থাকবে আবৃত্ত হিসেবে। এই জিনিসটা রাফ করছে, এটা খাতার মধ্যে লেখার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে। এখানে যেই কাজটা করছি আমি, এইটাই এখানে বাংলায় লেখা আছে, দেখেন একদম বিস্তারিতভাবে বাংলায় লেখা আছে। তাহলে এটা আমি আর পড়লাম না, পুরাটা হুবহু যেটা আমি বুঝাইছি এটা এখানে লেখা। এখন 8.9478 এটাকে আমরা এখন সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য লিখব। লেখার সিস্টেমটা কেমন হবে সবাই একটু খেয়াল করো। লেখার সিস্টেমটা কেমন হবে? দশমিকের আগে কিন্তু কোনো কাজ নেই, তাহলে 8 তারপরে পয়েন্ট মানে দশমিক দিলাম। এখন অনাবৃত অঙ্ক লিখতে হবে 3টা অনাবৃত অঙ্ক। অনাবৃত অঙ্ক লেখার সময় আমরা যেই কাজটা করব, আমরা প্রথমেই ওই পৌনঃপুনিকের দিকে তাকাবো না, দশমিকের পরে টানা 3টা অঙ্ক লিখে ফেলবো। আমি কার উপরে পৌনঃপুনিক আছে, কার উপরে পৌনঃপুনিক নাই আমি দেখব না। দশমিকের পরে আমি এক টানা 3টা অঙ্ক লিখে ফেলবো অনাবৃত হিসেবে, অনাবৃত হিসেবে। তাহলে সেই ক্ষেত্রে দশমিকের পরে 9, 4, 7 এই পর্যন্ত আমি ডাইরেক্ট লিখে ফেলবো অনাবৃত হিসেবে 9, 4। এবার আমাকে আবৃত্তর হিসেবে 6টা অঙ্ক লিখতে হবে। আবৃত্তর হিসেবে অনাবৃত যেই পর্যন্ত লিখছি এরপর থেকে আরম্ভ করব। আমি 8 লিখলাম আবৃত্ত হিসেবে, প্রথমে আমাকে কয়টা লিখতে হবে? 6টা। পৌনঃপুনিকের অঙ্ক কয়টা লিখতে হবে? 6টা। তো দেখেন আমি যে 8 লিখলাম, 8-এর পরে তো আর কেউ নাই। এখন সত্যিকার অর্থে বলেন তো 4 এবং 7 এর উপরে পৌনঃপুনিক ছিল না? বলেন 4 এবং 7 এর উপরে পৌনঃপুনিক ছিল না? পৌনঃপুনিক থাকা মানেই তো আবৃত্ত, মানে রিপিট হবে, তারা বসবে। তো এই 4 এবং 7 এর উপরে পৌনঃপুনিক ছিল, কিন্তু তাদেরকে এখনো লেখা হয় নাই। তাহলে এখন আমি লিখব, এখন লিখব। এতক্ষণ পর্যন্ত লিখতে পারি নাই, আমি অন্য একটা নিয়মের বেড়াজালে পড়ে গেছিলাম। এখন আমি লিখব। তাহলে এখন আমি কি করব? 8 লিখছি, এখন 4 এবং 7 লিখব। কেন লিখছি? কারণ তাদের উপরে পৌনঃপুনিক আছে। এতক্ষণ পর্যন্ত তাদেরকে আগে লেখা যায় নাই পৌনঃপুনিক হিসেবে আগে লেখা যায় নাই, এখন আমি লিখব। তাহলে 8, 4, 7 8, 4, 7 আমরা এখন যাদের উপরে পৌনঃপুনিক তারাই তো পুনরাবৃত্তি ঘটে। 8, 4, 7 8, 4, 7 8, 4, 7 এইভাবে করে পুনরাবৃত্তি হবে। তাহলে আমাকে 6টা লেখার কথা। এখানের মধ্যে আবৃত্ত অঙ্ক কয়টা লেখার কথা? 6টা লেখার কথা না? 8, 4, 7 8, 4, 7 6টা হয়ে প্রথমেও পৌনঃপুনিক দিলাম, শেষেও পৌনঃপুনিক। যেই কাজটা করব, একটা দাগ দিয়ে আমি যাদেরকে রিপিট করে লিখতেছি 2টা সংখ্যা লিখে দিব, যথেষ্ট। 2টা সংখ্যা লিখে দিব, 8, 4, 7 8, 4, 7 8, 4। আরও লিখলে 7 লিখতাম। 2টা অঙ্ক লিখে দিব। এরা আমাদের অঙ্ককে সহযোগিতা করবে, এরা আমাদের অঙ্ককে সহযোগিতা। তাহলে দেখেন যে বিষয়টা 8.947478 এর উপরে পৌনঃপুনিক আছে। আমরা যে অঙ্কটা উপরে করছি আমরা কি দেখতে পাইছি? অনাবৃত অঙ্ক লিখতে হবে 3টা।
তাহলে দশমিকের পরে আমি টানা 3টা অঙ্ক লিখে ফেলবো অনাবৃত হিসেবে 947। এবার আবৃত্ত লিখতে হবে 6টা, আমি 8কে লিখলাম। এখন 4 আর 7 এর উপরে তো সত্যিকার অর্থে পৌনঃপুনিক ছিল, তো তাদেরকে এখনো লেখা হয় নাই, তাহলে এখন লিখবো। 847কে আবার লিখে দিলাম, তাহলে মোট 6টা হয়ে 847 847 84, এই দুইটা অতিরিক্ত লিখলাম অঙ্কের সহযোগী। এটা শেষ। খেয়াল করে দেখেন দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা অঙ্ক বসছে, 3টা অনাবৃত 6টা। ওটা বোঝানো শেষ, তাহলে পরেরগুলো আর সময় বেশি লাগবে। 2.346, প্রিয় শিক্ষার্থীরা 2.346। বলেন তো এর পরে যদি আমি বারে বারে শূন্য বসাই, এতে করে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে বলেন? এই যে দেখেন 1, এটা কত 1। আচ্ছা আমি যদি এখানে একটা দশমিক দিয়ে শূন্য দিই, মান বাড়ছে। আমি যদি আরও শূন্য দিতে থাকি, মান বাড়ছে। তাহলে যদি কোনো একটা সংখ্যার শেষের দিকে বারে বারে শূন্য বসাই, এতে অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে 2.346, 2.34। তাহলে আমরা এখন যে কাজটা করবো, অনাবৃত 3টা লেখার কথা, দশমিক পরে 3টা অনাবৃত আমরা। এবার আবৃত্ত লেখার কথা 6টা, আবৃত্ত লেখার কথা। তো এই যে আবৃত্ত লেখার কথা 6টা, তাহলে আমি এখন 6টা শূন্য দিব, কারণ এখানে আমাদের পৌনঃপুনিক দেওয়া একটা অঙ্কও নাই, পৌনঃপুনিক দেওয়া একটা অঙ্ক নাই। তো আমি পৌনঃপুনিক দেওয়া একটা অঙ্ক নাই, এখন আমি মন মতো এখান থেকে একটা অঙ্ক নিয়ে পৌনঃপুনিক দিয়ে বসাই দিতে পারবো না? এই রুলস তো নাই। তো আমি এখান থেকে শূন্য বসাইতে পারবো বারে বারে, যেই দুটো অঙ্কের শেষে। তাহলে আমি শূন্য বসাইতে পারবো। কয়টা বসাবো? 6টা। 1 2 3 4 5 6। প্রথম শূন্যের উপরে পৌনঃপুনিক, শেষের শূন্য আরও 2টা শূন্য অতিরিক্ত লিখলাম সহযোগী। এবার আসেন 4.71। এখানে আমাদের খেয়াল করে দেখেন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই। তো এখন কথা হচ্ছে, আমি দশমিকের পরে যা আছে গণহারে আমি অনাবৃত হিসেবে 3টা লিখে ফেলি। তাহলে দেখেন তো 71। আচ্ছা আপনারা আমাকে একটু বলেন, সবাই সবাই একটু একটু সবাই আমার দিকে একটু তাকান। 4.71 পৌনঃপুনিক। আচ্ছা এই যে 71 পৌনঃপুনিক, তাহলে পৌনঃপুনিক মানে কি? এটার পুনরাবৃত্তি ঘটবে, তাই না? তাহলে 4.71 71 71 71 এইভাবে করে এটা চলতে থাকবে, তাই না? এইভাবে করে এটা চলতে, ঠিক তো? তো আমার এখন কাজ হচ্ছে দশমিকের পরে 3টা অনাবৃত লিখতে হবে। এখন আমি দেখতেছি দশমিকের পরে 3টা অনাবৃত তো নাই, 3টা তো দূরের কথা, একটাও নাই। শূন্যটা অনাবৃত, একটাও এখানে তো অনাবৃত নাই, কিন্তু 3টা তো লিখতে হবে। এখন আমি সেই হিসেবে কি করতে পারি? দশমিকের পরে এইটাকে, এই যে আমি আগেরগুলো যেভাবে করে করছি, একটা দুইটা আরেকটা লাগবে না? আচ্ছা বলেন 7 এর উপরে আগে থেকে পৌনঃপুনিক ছিল, তারা তো আরও রিপিট হবে, তাই না? তারা আরও রিপিট হবে না? তাহলে সেই হিসেবে এই দুইটাকে আমি লিখবো অনাবৃত, 3টা এই 3টাকে আমি লিখবো অনাবৃত হিসেবে 717। প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করি, এই জায়গাটার মধ্যে কিন্তু একটু জটিলতা, সবাই একটু খেয়াল করেন, একটু বুঝছেন, নাহলে কিন্তু প্যাস লেগে যাবে। 4.71, 7-এর উপরে পৌনঃপুনিক, 1-এর উপরে পৌনঃপুনিক। আমি যদি এদেরকে আরও বাড়ায় বাড়ায় লিখি, যেহেতু এখানে অঙ্ক সংখ্যার সংকট আছে, তো আমি একটু বাড়ায় লিখলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অনাবৃত লিখতে হবে 3টা। তাহলে দশমিকের পরে 1 2 3 717 এই পর্যন্ত আমি অনাবৃত হিসেবে লিখে দিলাম। তাহলে এবার আবৃত্তর হিসেবে কি লিখব বলেন? 171717, এদেরই তো পুনরাবৃত্তি ঘটবে, তাই না? এখান থেকে, এই যে এখান থেকে, তাহলে এই 1 থেকে আরম্ভ, তাহলে আমি 1 লিখলাম, তারপরে 7 এখন আমাকে মোট কয়টা লিখতে হবে? 6টা। 171717 পুনরাবৃত্তি আবার একবার সহযোগিতা করার জন্য 17। তাহলে এখন দেখেন অনাবৃত অঙ্ক 3টা, আবৃত অঙ্ক 6টা। প্রিয় শিক্ষার্থীরা যদি এই জায়গাটা কেউ না বুঝে থাকেন, আবার রিপিট করে করে দেখেন, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে। আমি বারে বারে রিপিট করছি, তারপরে যদি কেউ বুঝে না থাকেন, আবার এটা টেনে টেনে বারবারে দেখেন, বুঝে যাবেন, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই হচ্ছে বিষয়। এখন এই যে লিখলাম, এখন আপনি নর্মাল যোগ করে দেন, সবসময় যেভাবে করে যোগ করতেন সেভাবে করে যোগ করে দেন। 7 আর 4 11, 11 আর 1 হাতে থাকে 1, 1 1 2, 8 আর 2 10, 10 এর 0 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 7 15, 15 আর 5 থেকে 1, 1 1 2, 4 আর 2 6, 8 7 15 আর 5 হাতে থাকে 1, 1 1 2, 7 আর 2 9, 7 4 11 আর 1 হাতে থাকে 1, 1 1 2, 8 আর 2 10, 10 এর 0 হাতে থাকে 1, 7 আর 8, 8 6 14, 14 আর 7 21, 21 এর 1 হাতে থাকে 2, 1 আর 2 3, 4 3, 7 4 11, 11 আর 1 হাতে থাকে 1, 7 আর 1 8, আর 9 আর 1 10, 10 আর 7 17, 17 আর 3 20, 20 এর 0 হাতে থাকে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 16। আমরা এই দাগের এই পাশের এদের সহযোগিতা নিই, এদেরকে এখানে ফলাফল হিসেবে লিখতে হবে না, এদেরকে সহযোগিতা হিসেবে আমরা নিলাম। তাহলে এখন আমরা যেই কাজটা করব, আমরা একটু লিখে দিই এখানে, যোগ করে, কি করে? যোগ
করে, ঠিক আছে, আমরা এই সংখ্যাটা পেয়ে। তো পৌনঃপুনিকের ক্ষেত্রে একদম বরাবর পৌনঃপুনিকটা বসাই, বরাবর পৌনঃপুনিকটা বসাই দিই। এই হচ্ছে নির্ণয় যোগফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে তারা বলেছিল a প্লাস বি প্লাস সি নির্ণয় করো, তাহলে আমরা সেই যোগফলটা এখানে নির্ণয় করলাম। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে ডি একটি অমূলদ সংখ্যা। প্রমাণ করো যে ডি একটি অমূলদ। তো ডি উদ্দীপকের মধ্যে আমরা দেখতেছি √7, √7 ডি এর মান। তো ডি একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ √7 একটি অমূলদ সংখ্যা। আমাদেরকে মূলত এটাই প্রমাণ করে দেখাইতে হবে। আমরা লিখলাম দেওয়া আছে ডি ইকুয়াল টু √7। তো রুটের ভিতরে যে 7 আছে, আমি 7কে লিখলাম রুটের ভিতরের 7, উদ্দেশ্য আছে। তো 7-এর ঠিক আগের একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 7-এর ঠিক পরবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা কি দেখেন 4। এটা কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে এই 4কে পাওয়া যায়, একটা পূর্ণ সংখ্যাকে স্কোয়ার করলে এই 9কে পাওয়া যায়। তাহলে যখন কোনো একটা সংখ্যাকে আমরা কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করার মাধ্যমে এই পূর্ণ সংখ্যাটা পাবো, তখন এটাকে বলা হবে পূর্ণবর্গ। কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করার দ্বারা যেই সংখ্যাটা পাওয়া যায় এটা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে আমরা করব কি, 7-এর ঠিক আগ মুহূর্তের একদম কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 7-এর পরবর্তী ঠিক কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 7 এটা 4-এর চাইতে বড়, 7-এর। এখন আমরা এদেরকে বর্গমূল করব, √4, √7, তাহলে একই রকম ভাবে 7 যেমন 4-এর বড়, 9-এর ছোট, √7ও √4-এর বড়, √9-এর। √4 মানে 2, √9 মানে 3। তাহলে আমরা বলতে পারি √7 2-এর চাইতে বড়, 3-এর চাইতে। √7 2-এর চাইতে বড়, 3-এর চাইতে। তাহলে দেখেন যদি সংখ্যা রেখায় তাকাই আমরা, এটা যদি হয় 2, এটা যদি হয় 3, তাহলে 2 আর 3 এর ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, দেখেন এই যে √7 কিন্তু 2 এর বড়, 3 এর ছোট। তার মানে কি 2 এবং 3 এর ভিতরে, 2 এবং 3 এর মাঝে আছে। তাহলে 2 এবং 3 এর চাইতে বড়, তাহলে অবশ্যই তারা দশমিক সংখ্যা হবে। কারণ 2 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 3 আর 3 এর আগের পূর্ণ সংখ্যা 2। 2 আর 3 এর মাঝে তো কোনো পূর্ণ সংখ্যা নাই। 2 আর 3 এর মাঝে যারাই আছে সবাই দশমিক। তাহলে √7 যেহেতু 2 আর 3 এর মাঝে, তাহলে √7 দশমিক সংখ্যা। ওকে ফাইন। তাহলে √7 পূর্ণ সংখ্যা না, এটা আমরা কনফার্ম। আমাদেরকে বলছে √7 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করে দেখানো। তো আমরা তো সরাসরি লিখে দিতে পারি না যে √7 একটা অমূলদ সংখ্যা, আমাকে তো প্রমাণ দেখাইতে হবে। প্রমাণটা দেখাবো কিভাবে করে? তারা বলছে অমূলদ, এটা প্রমাণ করার জন্য আমরা উল্টা পথে আগাবো। আমরা বলবো এটা মূলদ। এই কথা বলে আমরা একের পর এক যুক্তি তুলে ধরবো। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে আমরা যে যুক্তি দিছি ওইটার প্যাচে আমরাই পড়ে গেছি। না, √7 মূলদ সংখ্যা। যখন আমরা এটা দেখাইতে পারবো, পুরো জিনিসটা প্রমাণ করে দেখাইতে পারবো √7 মূলদ না, তার মানে এটা অমূলদ। তার মানে এটা, তাহলে আমাদের এখন কাজ থাকবে √7 মূলদ এইটার পক্ষে কথা বলা, যুক্তি তুলে ধরা। এক পর্যায়ে ওই যুক্তিতেই দেখা যাবে, আমরা যে যুক্তি তুলে ধরবো ওই যুক্তিতেই দেখা যাবে যে √7 মূলদ না। তো যদি মূলদ না হয় তাহলে এটা অমূলদ। তাহলে √7 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট, তার মানে √7 পূর্ণ সংখ্যা না। এই তো আমরা এক ধাপ আগাইলাম। কারণ যত পূর্ণ সংখ্যা আছে সবাই মূলদ, তো √7 এটা মূলদ, এটা পূর্ণ সংখ্যা না, আচ্ছা এটা পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা যারাই সবাই কিন্তু মূলদের অন্তর্ভুক্ত। আবার দশমিকের সংখ্যা যারা আছে তাদের মধ্যে অধিকাংশরাই মূলদ, অল্প কিছু দশমিক সংখ্যা তারা অমূলদ। দশমিকের পরে যখন সংখ্যাগুলো চলতেই থাকে এবং তাদের মধ্যে কোনো পুনরাবৃত্তি ঘটে না, বারে বারে ওলটপালট সংখ্যা আসতেছে, ভিন্ন ভিন্ন সংখ্যা আসতেছে, অর্থাৎ অসীম অনাবৃত দশমিক সংখ্যা, সেটা হচ্ছে অমূলদ। তাইলে আমি যদি এটা কনফার্ম যে √7 পূর্ণ সংখ্যা না, তাহলে এক ধাপ আগাইলাম। এখন আমরা কি করব, √7 তাহলে দশমিকের সংখ্যা, তো দশমিকের সংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ হয়ে যাবে। দশমিকের মধ্যে একটা ভাগ হচ্ছে মূলদ, একটা ভাগ হচ্ছে অমূলদ। তো আমি এখন √7 দশমিক সংখ্যা, এটাকে মূলদ ধরে নিয়েই সামনের দিকে আগাবো। ধরি √7 একটা মূলদ সংখ্যা। তো মনে রাখতে হবে যে কোনো মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকার মানে কি, p তে আমরা একটা স্বাভাবিক সংখ্যা নিব, q তে একটা স্বাভাবিক সংখ্যা নিব, মাঝখানে ভাগ চিহ্ন। ফলাফল হিসাবে এই সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ যারাই মূলদ সংখ্যা হয় তাদেরকেই p/q আকারে, অর্থাৎ অন্য দুইটা সংখ্যার ভাগ আকারে প্রকাশ করা যায়। যেমন দেখেন 4, আপনি উপরে 12 লেখেন, নিচে 3 লেখেন, তাহলে কিন্তু 4 পাওয়া যায়। তাহলে 4 হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাকে p/q আকারে। আবার দেখেন 1.5, আপনি 3 কে 2 দিয়ে ভাগ করেন 1.5 পাবেন।
3কে 2 দিয়ে ভাগ করেন 1.5 পাবেন। তাহলে এটা কিন্তু একটা দশমিক সংখ্যা, কিন্তু এটা মূলদ, কারণ পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা। তো আমরা √7কে ধরে নিলাম মূলদ, সুতরাং অবশ্যই তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এখন পি এবং কিউ এর মান কেমন হবে? আমরা বলবো পি এবং কিউ হবে স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার সহমৌলিক জিনিসটা কি? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে ওই সংখ্যাগুলোকে সহমৌলিক বলা হয়। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক। যেমন 2 এবং 3 তারা কিন্তু পরস্পর সহমৌলিক। কেন? কারণ 2 এর গুণনীয়ক 1 আর 2, 3 এর গুণনীয়ক 1 আর 3, সাধারণ গুণনীয়ক 1। তাহলে 2 আর 3 হচ্ছে পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক সংখ্যা নিলে কি সুবিধা? কাটাকাটি করা যায় না, ফলাফল অবশ্যই দশমিকে আসবে। আমরা যখন পরস্পর সহমৌলিক সংখ্যা নিব তখন সুবিধা হলো কাটাকাটি করা যায় না, সেখানের মধ্যে ফলাফল অবশ্যই দশমিকে বের হয়। যদি আমরা পরস্পর সহমৌলিক না নিতাম তাহলে কাটাকাটি করা যাইতো। যেমন আমি উপরে 12 নিলাম, নিচে 3 নিলাম, তাহলে আমি কাটাকাটি করতে পারি, ঠিক না? কিন্তু সহমৌলিক নিলে আর কাটাকাটিটা করা যায় না, ঠিক আছে? এবার দেখেন 4 এবং 5 এরাও কিন্তু পরস্পর সহমৌলিক। কেন? 4 এর গুণনীয়ক 1, 2, 4, 5 এর গুণনীয়ক 1 আর 5, সাধারণ গুণনীয়ক 1। তাহলে 4 আর 5 পরস্পর সহমৌলিক। তো আপনি উপরে 5 লেখেন, নিচে 4 লেখেন, দেখেন কাটাকাটি করা যায়? যায় না, ফলাফল অবশ্যই দশমিক। তো পরস্পর সহমৌলিক নিলে এটাই একটা সুবিধা যে ফলাফল নিশ্চিতভাবে দশমিকে আসবে। সহমৌলিক সংখ্যা নিলে এটাই সুবিধা, ফলাফল নিশ্চিত রূপে দশমিকে আসবে। তাহলে আমরা যদি এটা কনফার্ম যে √7 পূর্ণ সংখ্যা না, তার মানে এটা দশমিকের সংখ্যা, এই জন্য আমি সহমৌলিক নিছি যে আমি কনফার্ম ফলাফল অবশ্যই দশমিকে বেরোবে। তাহলে √7 = পি। উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে কি হবে? 7 = p²/q। খেয়াল করে দেখেন, এক পাশে নির্দিষ্ট সংখ্যা আরেক পাশে চলক, আমরা এমনটা করব না। আমরা উভয় পাশেই যে করি হোক চলকের মাধ্যমে অঙ্কটা প্রমাণ করার চেষ্টা, উভয় পাশেই আমরা চলক রাখার চেষ্টা করব, চলকের মাধ্যমে পুরো জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা। এখন একদিকে নির্দিষ্ট করে একটা সংখ্যা 7, আরেকদিকে p²/q²। আচ্ছা, আপনি এই দিকের কি মান জানেন? এদিকের মান জানা আছে? তা তো জানা নাই, অথচ এদিকে 7 চলে আসছে। না, আমরা উভয় দিকে চলক রাখার চেষ্টা, এই জন্য আমরা উভয় দিককে কিউ দ্বারা গুণ করে দিলাম। তাহলে 7q = p²/। এখন খেয়াল করে দেখেন, এই যে এখানে যে 7q আসলো, প্রিয় শিক্ষার্থীরা, 7q, দেখেন 7 এটা পূর্ণ সংখ্যা, আর কিউ এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। কেন? কারণ বলা ছিল পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। এই যে কিউ যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত না? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 7q, তার মানে কি 7 × q। তো 7ও পূর্ণ সংখ্যা, কিউও পূর্ণ সংখ্যা, মাঝখানে গুণ চিহ্ন। আচ্ছা, দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ করি তাহলে গুণফলও তো পূর্ণ সংখ্যাই আসবে। দুইটা পূর্ণ সংখ্যা যদি গুণ করি গুণফলটাও পূর্ণ সংখ্যাই আসবে। তার মানে নিশ্চিত রূপে বলা যায় 7q পূর্ণ সংখ্যা। নিশ্চিতভাবে বলা যায় 7q পূর্ণ সংখ্যা। আর ওই পাশে তাকান, p²/q এটা দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। কেন? কারণ আমরা পি এবং কিউকে সহমৌলিক নিয়েছিলাম, বলেছিলাম উদ্দেশ্য কি? কারণ সহমৌলিক নিলে কাটাকাটি করা যায় না, ফলাফল অবশ্যই দশমিকে বের হয়। তাইলে আমরা বলতে পারি p²/q এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ। তাহলে একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, এটা সমস্যা না, কিন্তু মাঝখানে সমান সমান চিহ্ন যে, এটা সমস্যা, এটাও সমস্যা। একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, তাহলে মাঝখানে আবার সমান চিহ্ন কেমনে হয়? আপনারাই বলেন। আমি একদিকে লিখলাম 3, আরেকদিকে লিখলাম 2.5, এটা সমস্যা না, কিন্তু মাঝখানে সমান সমান চিহ্ন দিলাম, এটা সমস্যা। কারণ এটাকে হইতে পারে 3 = 2.5, এটাকে হইতে পারে না। 3 এবং 2.5 সমান না। তাহলে সেই একই রকম ভাবে একদিকে পূর্ণ সংখ্যা আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা তাহলে সমান হতে পারে না। তাহলে এই লাইনটা আসছে যেখান থেকে সেখানে সমান চিহ্ন এটাও হতে পারে না, এটা আসছে যেখান থেকে সেটাও সমান চিহ্ন হতে পারে না। তাহলে √7 not equal to p/q, অর্থাৎ √7 p/q এর সমান না। √7 p/q এর সমান, এই যে √7 p/q এর সমান না, তার মানে √7 কে p/q আকারে প্রকাশ করা গেল না। তাহলে √7 মূলদ না, কারণ মূলদ সংখ্যা হলেই p/q আকারে প্রকাশ করা যাবে। মূলদ সংখ্যা হলেই p/q আকারে প্রকাশ করা যাবে, কিন্তু এখানে তো √7 কে p/q আকারে প্রকাশ করা গেল না, তাহলে √7 এটা মূলদ সংখ্যা না। আপনারা কিন্তু এখানের মধ্যে আবার not equal to দিয়ে দিয়েন না, এটা কিন্তু সামনে লিখতে হবে, এই যে সামনে লিখতে হবে। আপনি এই অঙ্কটা করার মাধ্যমে 4টা নাম্বার পাবেন, এখানে ব্যাখ্যা দিতে হবে না। 7q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা না, p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক, q এর মান 1 এর চাইতে বড়। 7q এবং p²/q সমান হতে পারে না, যেটা আমরা একদম লাস্টের লাইনে দেখছিলাম, এই যে এখানে এসেই তো আমরা প্যাচের মধ্যে পড়ে গেছি, ঠিক না?
সেভেন কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, তাহলে সেভেন কিউ নট ইকুয়াল টু পি। তাহলে রুট সেভেনের মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ রুট সেভেন নট ইকুয়াল টু পি বাই। তাহলে রুট সেভেন একটি অমূলদ, রুট সেভেন একটি অমূলদ সংখ্যা। রুট সেভেন মানে কি? ডি ডি উদ্দীপকে ডি ইকুয়াল টু রুট সেভেন ছিল। আমাদেরকে বলছিল তোমরা প্রমাণ করে দেখাও যে ডি একটি অমূলদ সংখ্যা। তো আমরা দেখলাম রুট সেভেন অমূলদ সংখ্যা, রুট সেভেন মানেই উদ্দীপকের ডি, তাহলে আমরা বলবো অতএব ডি একটি অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহীতে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সঙ্গে বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।